আর তো একটা সেকেন্ডারি ইস্যু তৈরি করবার চেষ্টা করছেন। আসল ইস্যু তো হচ্ছে ব্যাপক দুর্নীতি, কাটমানি। এই যে ভোট ঘোষণার কয়েক ঘন্টা আগেই পুরোহিত ইমামদের ভাতা বাড়িয়ে দিল। এটা থেকে তো বলছি ধর্মীয় ধান্দাবাজি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী কখনোই সত্য কথা বলেন না। আপনি আলাদা করে যাদবপুরের মানুষকে কোনো মানে ইস্যুর উপরে রেখে ভোট চাইবেন না। কোথাও গিয়ে যেহেতু সরকারি কর্মচারীরা ভোট পরিচালনা করেন, তাদেরকে কি সন্তুষ্ট রাখার জন্য এই কৌশল নেওয়া হয়েছে কি? মানুষের অধিকারটা তো কৃপার উপর নির্ভর করে না। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে, আর রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী তালিকাও ঘোষণা করা শুরু করে দিয়েছে। প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট। তাতে একের পর এক চমক, যেমন অভিজ্ঞ প্রবীণ মুখও রয়েছে, তার সঙ্গে রয়েছে এক ঝাঁক তরুণ মুখ। আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আজকে আর আইনজীবী পরিচয়টা দিলাম না, একদম সরাসরি সিপিআইএম এর প্রার্থী যাদবপুর থেকে এই পরিচয়েই সরাসরি ঢুকে গেলাম। এই যে আবার যাদবপুরের প্রার্থী করা হলো, প্রথমত কতটা কনফিডেন্ট আপনি? দেখুন, এটা তো কোনো ব্যক্তির বিষয় না। প্রার্থী নির্বাচন করেছেন বামফ্রন্টের নেতৃত্ব। সুতরাং তারা তাদের হিসেব মতোই প্রার্থী ঠিক করেছেন। আমি প্রার্থী হিসেবে প্রচার করব, মানুষের কাছে যাব, রাজনৈতিক বিষয় নিয়ে উপস্থিত করব, এটুকুই আমার কাজ, এর বেশি কিছু না। এতগুলো মানুষকে বাদ রেখে ভোট ঘোষণা করা হলো, আমি এসআইআর এর কথা বলছি, কিভাবে দেখছেন? এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক, এবং আমি বলবো ভারতবর্ষের সংবিধান অর্জনের সঙ্গে সঙ্গে আমরা যে অধিকারটা পেয়েছিলাম, পলিটিক্যাল জাস্টিস, ওয়ান ম্যান ওয়ান ভোট ওয়ান ভ্যালু, সেটাকে ধ্বংস করার পরিকল্পনা। আমার পরিষ্কার বক্তব্য, আমি ধারাবাহিকভাবে বলে আসছি যে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশনের দেখা উচিত কারা আছেন, কারা নেই, কাদের নাম ভোটার লিস্টে থাকা উচিত। নির্বাচন কমিশনের কোনো দায় পড়েনি ভোটার লিস্টের নাম তোলার আগে সে নাগরিক কি নাগরিক নয় এটা নির্ধারণ করা। আসলে নির্বাচন কমিশনকে এই ব্যাপারটা করার সুযোগ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অত্যন্ত অসভ্যতার সঙ্গে 2004 সালে পার্লামেন্টে হইচই করে দেখেছিলেন যে পশ্চিমবঙ্গে নাকি অনুপ্রবেশে পড়ে গিয়েছে, এবং সে অনুপ্রবেশের তত্ত্বকে হাতিয়ার করেই অমিত শাহ, মোদি, জ্ঞানেশ কুমারকে দিয়ে ভোটার লিস্টটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তাদের মূল লক্ষ্য হচ্ছে প্রান্তিক মানুষের ভোট বাদ দাও, একজন লোককে বাদ দিয়েও ভোট করা যাবে না। অ্যাডজুডিকেশন আছে, আমরা মামলা করছি। অ্যাডজুডিকেশন প্রসিডিওরটা নির্বাচনের নমিনেশনের ফাইলের 48 ঘন্টা আগে শেষ করতে হবে। কেন, প্রত্যেক মানুষের অধিকার আছে নির্বাচনে অংশগ্রহণ করার, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। সেই অধিকার কেড়ে নিয়ে নির্বাচন করাটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত একটি খারাপ নিদর্শন হয়ে থাকবে। সুপ্রিম কোর্ট তো আগেই রায় দিয়েছিল যে ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের, কিন্তু তারপরে আমরা দেখেছি সরকারকে এই নিয়ে কোনো রকম পদক্ষেপ নিতে আমরা দেখিনি। তো ভোট ঘোষণার ঠিক প্রায় 1 ঘন্টা আগে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, সরকারও ঘোষণা করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সামাজিক মাধ্যমে লিখলেন যে দিয়ে দিয়ে দেওয়া হবে। এটা কি শুধুই একমাত্র ভোটের জন্যই? জানি না আপনারা, আমি তো ধারাবাহিকভাবে বলে আসছি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কখনোই সত্য কথা বলেন না, কখনোই তথ্যভিত্তিক কথা বলেন না, এবং প্রচারে এত আলোয় ভেসে যান বলে উনি ভাবেন উনি যা বলছেন সেটাই গ্রহণযোগ্য। অনেক সাধারণ মানুষ তাতে বিভ্রান্ত হন। ডিএটা যদি মুখ্যমন্ত্রীর সদিচ্ছা থাকতো, মানে এই সরকারের যার মাথায় রয়েছেন একজন অসৎ মানুষ, যদি তাদের আদৌ সদিচ্ছা থাকার কথা না, কিন্তু যদি ধরে নিই সদিচ্ছা থাকতো, তাহলে ডিএ নিয়েতে আমাদের এত 8 বছর লড়াই করার কোনো প্রয়োজন ছিল না। কর্মচারীরা প্রায় 8 বছর ধরে লড়াই, 4 বছর ধরে লড়াই করে ডিএটাকে সুপ্রিম কোর্ট থেকে আইন সিদ্ধ অধিকার বলে প্রতিষ্ঠিত করেছেন। আর যাতে ডিএ না পান সরকারি কর্মচারীরা, তার জন্য সরকারি কোষাগার থেকে এই রাজ্য সরকার কয়েক কোটি টাকা খরচা করেছেন। আমি তো যা হিসেব দেখছি প্রায় 60-65 কোটি টাকা খরচা করেছেন। তাহলে সেই তিনি সহজে দিয়ে দেবেন? দেন না।
যেই মুহূর্তে কন্টেম্পটা ফাইল হয়েছে, এখন কন্টেম্পটে তো উনি জেলে যাবেন না, কন্টেম্পটে জেলে যাবেন চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি। তারা কন্টেম্পটের হাত থেকে বাঁচবার জন্য এরকম একটা ভাঁওতা বাজারে ছুড়ে দিয়েছেন। আর কিছু মানুষ না বুঝেই লাফাতে শুরু করেছিলেন। প্রথম দিনে আমি বলেছি এটা একটা ভাঁওতা। হ্যাঁ, কোথাও গিয়ে যেহেতু সরকারি কর্মচারীরা ভোট পরিচালনা করেন, তাদেরকে কি সন্তুষ্ট রাখার জন্য এই কৌশল নেওয়া হয়েছে কি মনে করেন? মানুষের অধিকার মানুষকে বুঝতে হবে। মানুষের অধিকারটা তো কৃপার উপর নির্ভর করে না। যে মানুষ নিজে পরিশ্রম করে উপার্জন করে তার সংসার চালায়, সে যতটা সম্মান পায়, আরেকজন মানুষ যে অন্যের কাছে হাত পেতে আমায় দিন, আমি ছেলেটা খাওয়াতে পারছি না, করেন, একই সম্মান পায় নাকি? সুতরাং সরকারি কর্মচারীরা প্রত্যেকেই তাদের জানা উচিত যে তারা তাদের নিজের যোগ্যতায় সরকারি চাকরি করছেন, তারা আইনের কাছে দায়বদ্ধ, কোনো ব্যক্তির কাছে না। এইটুকু বোধ যাদের নেই তারা ভুগবেন, আর যাদের আছে তারা লড়বেন। আচ্ছা, এবারের ভোটের ইস্যু আপনি কি মনে করছেন? আমরা জানি এসআইআর এর মতো ইস্যু রয়েছে এবং যেভাবে এসআইআর তো একটা সেকেন্ডারি ইস্যু তৈরি করবার চেষ্টা করছেন। আসল ইস্যু তো হচ্ছে ব্যাপক দুর্নীতি, কাটমানি, নারী নিরাপত্তাহীনতা, দুর্নীতির ব্যাপকতা সর্বত্র পৌঁছে গেছে, শিক্ষা বিক্রি, স্বাস্থ্য বিক্রি, বাকিটা কোথায়? এবং এই এই যে কাটমানি সাম্রাজ্য এমনভাবে বিস্তৃত হয়েছে যে আজকাল কলেজেও তাদের ধরে নিয়ে গিয়ে ছেলেমেয়েরা তাদের বান্ধবীদের রেপ টেপ করে দিয়ে কলার উলিয়ে উঁচিয়ে বেরিয়ে যাচ্ছেন। কাটমানি কলেজে ভর্তি হতে গেলে কাটমানি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য একটা অনুমতির দরকার হয়, সে অনুমতির জন্য কাটমানি, আমাকে মামলা করতে হয়েছে। সেই বেচারা যিনি কিডনি ট্রান্সপ্লান্ট করবেন তার পরিবারকে বলা হয়েছে 5 লাখ টাকা, আরেকজন বললেন স্যার আমার ক্ষেত্রে 7 লাখ টাকা। তারা বলেছে আমরা কোর্টে এত টাকা খরচা করবো না, কোর্ট থেকে অর্ডার করাতে হয়েছে। কেন এটা হলো? মানে তাদের শেখানো হয়েছে যে কাটমানি ছাড়া কোনো কাজ করবে না, সেটাই হচ্ছে। এবং স্যার যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি বারবার, আমরা জানি যে বাম মহলেও এটা নিয়ে আলোচনা হয়েছে যে রাজ্যে একটা বাইনারি চলছে, তৃণমূল বিজেপি বাইনারি, এবং হিন্দু মুসলিম যে বিভাজনের রাজনীতি আমরা দেখছি, সাম্প্রদায়িক ধর্ম দিয়ে বিভাজনের রাজনীতি। তো এই বিষয়টাই বামেরা কিভাবে এটার মানে দেখুন, এটার বিরুদ্ধে লড়াই করবে? প্রথম থেকে বামেরা এর বিরুদ্ধে লড়াই করছেন। স্ট্র্যাটেজিটা কি হবে? স্ট্র্যাটেজি হচ্ছে যে মানুষের কাছে বোঝানো যে মানুষ যখন জন্মায়, আমি তো প্রত্যেক মিটিং বলি, তখন কি কোনো ভিন্ন পদ্ধতি আছে নাকি? জন্মের সময় কি লিখে দেওয়া হয় কে কোন ধর্ম? এই ধর্মটা হচ্ছে একদল ধান্দাবাজ লোকেদের কার্যকলাপ, তারা রাজনীতিতে নিয়ে আসছেন। এমনি ব্যক্তিগত আচরণে কে কি বিশ্বাস করেন, কে কোথায় মন্দিরে যাবেন, কে মসজিদে যাবেন, কে গির্জায় যাবেন, তার ব্যক্তিগত পছন্দ। কিন্তু সেটাকে যখন আপনি সামাজিক অঙ্গনে রাজনীতিতে নিয়ে আসছেন, তখন বুঝতে হবে আপনি ধান্দাবাজ। এবং এই ধান্দাবাজিটা গোটা দেশে জন্মদাতা হচ্ছেন আরএসএস এবং মুসলিম লীগ, যারা দেশভাগ করেছেন। এখন মুসলিম লীগ ভারতবর্ষের বুকে তাদের ভূমিকা খুব একটা নেই, কিছু কিছু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু মূল ভূমিকা আরএসএস। আরএসএস তার কিছু কিছু দলকে পোষণ করেন, যেমন তৃণমূল, বিজেপি, তাদের মধ্য দিয়েই সমাজে এই ধরনের ধর্মীয় বিভাজন তৈরি করে। আচ্ছা, যাদবপুরের সমস্যাগুলো কি কি? দেখুন, বিধানসভার নির্বাচন, লোকসভার নির্বাচন কিন্তু এলাকার সমস্যা ভিত্তিক নয়, এটা নীতি নির্ধারণের জায়গা। বিধানসভায় নীতি নির্ধারণ হবে গোটা রাজ্যের উন্নতির জন্য। যাদবপুরের উন্নতি কি, নোয়াপাড়ার উন্নতি কি, ভবানীপুরের উন্নতি কি ওইভাবে ঠিক হয় না। তার মানে আপনি আলাদা করে যাদবপুরের মানুষকে কোনো মানে ইস্যুর উপরে রেখে ভোট আমি চাইবেন না? পশ্চিমবঙ্গের মানুষকেই বলছি যে এই ভোটটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার যারা সামগ্রিকভাবে নীতি নির্ধারণ করবেন, তারা ওই এলাকা, এটা কর্পোরেশনের ভোট না যে আমি এই ওয়ার্ডে থাকতে পারে কি করবো। তো মানুষের কাছে যখন ভোট চাইতে যাবেন বা ভোট দেওয়ার জন্য মানুষকে যখন অনুরোধ করবেন, কি বলবেন? এই এতক্ষণ যা বললাম আপনাকে, দুর্নীতিবাজদের হাঁটাও, ধর্মীয় ধান্দাবাজদের হাঁটাও, কাটমানিবাজদের হাঁটাও, শিক্ষক বিক্রি, স্বাস্থ্য বিক্রি যারা করে তাদের হাঁটাও, এই তো বক্তব্য। আচ্ছা, আপনি বলছেন ধর্মীয় ধান্দাবাজদের হাঁটাও, কিন্তু আমরা প্রত্যেকটা মানে ধর্মীয় অনুষ্ঠানের আগে দেখি যে ভাতাই যদি বলি বা কোনো প্রকল্প, এগুলো বেড়ে যায় বা নতুন নতুন প্রকল্প চালু হয়ে যায়। এই যে ভোট ঘোষণার কয়েক ঘন্টা আগেই পুরোহিত ইমামদের ভাতা বাড়িয়ে দিল। এটা থেকেই তো বলেছি ধর্মীয় ধান্দাবাজি। ধান্দাবাজি তো কত কোনো প্রক্রিয়া থাকে, এগুলোতে প্রক্রিয়া মানুষকে বোঝাতে হবে, মানুষ বুঝবেন। মানুষ বুঝবেন বলেই তো এখন মানুষ রুখে দাঁড়াচ্ছেন যে আমি করের টাকা দিচ্ছি কি পুরোহিতকে পোষার জন্য, আমি করের টাকা দিচ্ছি কি ইমামকে পোষার জন্যে, আমি করের টাকা দিচ্ছি কি মন্দির বানাবার জন্যে।
সামন্ত প্রভুরা তারা হঠাৎ করে স্বপ্ন দেখে মন্দির তৈরি করতো, কারণ সেখান থেকে তাদের একটা অন্য ইনকামের রাস্তা ছিল। কিন্তু ভারতবর্ষে গণতান্ত্রিক প্রজাতন্ত্রের সাংবিধানিক যে পরিকাঠামো, তার মধ্যে সরকারের এসব করার অধিকার আছে নাকি? যাই হোক, যাদবপুরে তৃণমূল প্রার্থী করেছে দেবব্রত মজুমদারকে। গতবারও তিনিই প্রার্থী হয়েছিলেন এবং জয়ীও হয়েছিলেন। ভালো, তিনি তো জয়ী প্রার্থী, ভালো প্রার্থী, অসুবিধা কি আছে? এখানে একটা বিষয়, তিনি একদা বিজেপিতে ছিলেন, কাউন্সিলরও ছিলেন। অনেক দিন হ্যাঁ। উনি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন বিজেপি থেকে, তারপর তিনি তৃণমূল হয়ে গিয়েছেন এবং তৃণমূল হিসেবে তিনি একজন নির্বাচিত বিধায়ক এলাকার। ভালো প্রার্থী, জানা কথা উনি প্রার্থী হবেন। আমি যদি আপনাকেই নাম্বার দিতে বলি নিজেকে, আপনি রাজ্যসভার সাংসদ থেকেছেন, মেয়র থেকেছেন কলকাতার, আপনার প্রচুর অভিজ্ঞতা রাজনীতিতেও। তো আপনার কি মনে হয় মানুষ আপনাকে বেছে নেবে? মানুষ কেমন ভোট পেতে পারেন? আমি তো হাত দেখা শিখিনি, হ্যাঁ। আমি তো লোককে বলি না হাতে পলা পড়ুন গোমেদ পড়ুন আপনার ভাগ্য পাল্টাবে, ওইসবের মধ্যে আমি নেই। আমি আমার কথা বলে যাবো, মানুষ যা গ্রহণ করবেন করবেন। অনেকেই তো বলে দিচ্ছে যে কত আসন জিতবো, কোথায় জিতবো। আচ্ছা, অনেকে কুকর্ম করছেন বলে আমাকে কুকর্ম করতে হবে? এটা তো আমি বিশ্বাস করি না। ওই সব্বাই বলে বলে সব্বাই করি, তাই আমি তার মধ্যে নই। কতটা কতটা আশাবাদী আপনি? আশাবাদী তো বটে, আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষকে বলবো, বোঝাবো, মানুষ উপলব্ধি করবেন। আমাদের আশাটা হচ্ছে আমরা আমাদের লড়াইয়ের বার্তা নিয়ে যাচ্ছি কিনা, এটাই আশা, অন্য কিছু আশা তো আমরা করি না। প্রার্থী তালিকা প্রকাশের দিনই মিছিল করলেন, কেমন সাড়া পেলেন? ভালো, মিছিলে প্রচুর মানুষ ছিলেন, পথে ঘাটে বহু মানুষ গেছেন, অনেকে দেখেছেন, অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। বামেদের মুখ্যমন্ত্রী মুখে। তা এটা তো হয় না, এটা তো পটে পড়ায় প্রতিমা তৈরি না যে আমি আগে মুখ ঠিক করে দিলাম। কোনো মুখ নেই। প্রচুর মুখ আছে, কোনো মুখ নেই বললে ভুলে, প্রচুর মুখ আছে। যে কেউ, যে দেশে মোদি প্রধানমন্ত্রী হতে পারে, মমতা মুখ্যমন্ত্রী হতে পারে, সে দেশে মুখের দরকার হয় না, সবাই হতে পারে। কিন্তু আমরা তো ভারতবর্ষের বুকে এবং পশ্চিমবঙ্গের বুকেও দেখেছি একটা মুখ ভিত্তিক রাজনীতি, মোটেই মুখকে না, এই দেখে। মুখটা আপনারা তৈরি করেন। নরেন্দ্র মোদী নিজে এসে মঞ্চে বলে গেলেন মোদির গ্যারান্টি, 4 বার বলেছেন। সেটাই তো বলছি, যে মুখটা তৈরি করেন আপনারা। আচ্ছা ভাবুন তো, ভারতবর্ষের বুকে যত প্রধানমন্ত্রী তৈরি হয়েছেন আগে, বা পশ্চিমবঙ্গে যারা মুখ্যমন্ত্রী হয়েছে, কেউ মুখ হিসেবে এসেছিল না, তারা একটা পদ্ধতিগত লড়াইয়ের মধ্য দিয়ে একজন স্বীকৃত নেতা হিসেবে এসেছিল। সুতরাং ওসব কথা বাদ দিন। মুখ ফুক কিছু না, ওগুলো প্রচার করে মাধ্যম, তার কারণ জানেন অপরদিকে তাদের সংগঠিত শক্তি কিছু নেই, ও মুখ দিয়ে চালাবার চেষ্টা করে। এবার বামেরা শক্তি বৃদ্ধি করবে, বিধানসভায় যাচ্ছেন, এটা আমরা আশা রাখতে পারি? বটেই তো, বামেরাই শক্তি বৃদ্ধি করে। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ অন্ধকারে চলে যাচ্ছে, সেখান থেকে বাঁচাবার একমাত্র পদ্ধতি হচ্ছে বামেরা, তাদের নেতৃত্বে পশ্চিমবঙ্গকে অন্ধকার থেকে বেরিয়ে আসা যাবে।